নমস্কার বন্ধুরা। যে বিজেপির নেতারা দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ না এই নীতিতে বিশ্বাস করেন, সেই বিজেপি নেতাদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী কেন হঠাৎ করে পদত্যাগ করলেন? কেন বিজেপির মতন দলের মুখ্যমন্ত্রী হঠাৎ করে রাজ্যপালের কাছে গিয়ে তার পদত্যাগপত্র পেশ করলেন এবং সেই অনুযায়ী সরকারটা পুড়ে গেল? নতুন আরেকজন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলে নতুন সরকার গঠিত হবে। কেন এরকমটা হলো? আপনারা হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন, বিভিন্ন মিডিয়া রিপোর্টে হয়তো দেখেছেন যে মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। যে মণিপুরে 21 মাস ধরে হিংসা চলছে। মে মাসের 2023 সালের মে মাসের 3 তারিখ হিংসা শুরু হয়েছিল। কুকি এবং মেইতেই দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সেই সংঘর্ষ 21 মাস ধরে চলার পর হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন? মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য তো প্রধানমন্ত্রীর উপরে, কেন্দ্রীয় সরকারের উপরে, বিজেপি কেন্দ্রীয় নেতাদের উপরে বহু প্রেশার, রাজনৈতিক প্রেশার, সাধারণ মানুষের প্রেশার, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির প্রেশার ছিল। কিন্তু তবুও তারা তো পাত্তা দেননি, তারা কারোর কথাই শোনেননি। না প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত মণিপুরে গেছেন, না মণিপুরের ব্যর্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন। তাহলে হঠাৎ করে কেন? রাহুল গান্ধী আপনার এই হিংসা চলাকালীন সময়ে একাধিকবার আপনার মণিপুরে গেছেন, যাওয়ার কারণে মিডিয়া অ্যাটেনশন গ্র্যাব করেছেন, সারা দেশের মানুষের সামনে নিজের একটা আলাদা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন। কিন্তু প্রধানমন্ত্রী যাননি এখনো পর্যন্ত। এতটা দৃঢ়তার সঙ্গে যে সরকার পুরো বিষয়টাকে দেখছে, হয়তোবা রাজনৈতিক দলের লাভ ক্ষতির সঙ্গে মিলিয়ে দেখছে, সেই সরকারে মানে হঠাৎ করে সেই দল, শাসক দলের তরফে হঠাৎ করে কেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হলো? বলা হলো এই কারণে যে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করতেন তাহলে বিরোধীরা মণিপুর বিধানসভাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স, অনাস্থা প্রস্তাব আনতেন। তারা অনাস্থা প্রস্তাব আনার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এবং আজকে থেকে মণিপুরে যে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, সেই বাজেট অধিবেশনে সে অনাস্থা প্রস্তাব হয়তো তোলা হতো এবং অনাস্থা প্রস্তাবে বিজেপির নিজের দলের 10-12 জনের মতন এমএলএ, বিধায়ক অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে। এটা যখন কেন্দ্রীয় নেতারা পরিষ্কার হলেন, মুখ্যমন্ত্রী নিজেও যখন এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলেন যে অনাস্থা প্রস্তাবে সরকারটা টিকাতে পারবেন না, সরকারটা পড়ে যাবে এবং এইভাবে সরকার পড়ে গেলে পরে পার্টির ভবিষ্যতের জন্য বিরাট লোকসান হয়ে যাবে, বিরাট ক্ষতি হবে। সারা দেশে পার্টির ভাবমূর্তি ধাক্কা খাবে। যেখানে দিল্লি মাত্র জিতেছে কয়েকটা 2-3টা দিন হলো, দিল্লি জয়ের আনন্দে যখন তারা রং মাখামাখি করছে, যখন তারা নাচ গান করছে, আনন্দ উল্লাস করছে, জয় জয়কার করছে, তখন যদি হঠাৎ করে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় এবং এর ফলে বিজেপি নেতৃত্বাধীন মণিপুরের সরকারটা পড়ে যায়, তাহলে এইটা বিরাট বড় একটা আপনার বিজেপি বিরোধী হাওয়া তুলতে পারে সারা দেশের মধ্যে। এই কারণে একেবারে লাস্ট মোমেন্টে, মানে গতকালকে বিকেলবেলা, আজকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা, সেই জায়গায় গতকালকে বিকেলবেলায় তাকে বলা হলো যে আপনি মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সেখানে গিয়ে আপনি পদত্যাগপত্র পেশ করেন। যখন তিনি গেলেন তখন তার সঙ্গে কিন্তু বেশি এমএলএ ছিল না, জানা গেছে 19 জনের মতন। হোয়ারেজ মণিপুরে বিজেপির কাছে তো 32 জন এমএলএ রয়েছে। তার মানে এমএলএরা যে অসন্তুষ্ট, এমএলএরা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই নেই এবং অনাস্থা প্রস্তাব পেশ করা হলে সত্যি সত্যিই যে অনেকে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন তা তো পরিষ্কার হয়ে যায়। কারণ সব মন্ত্রীরা তার সঙ্গে যাননি, সব এমএলএরা তার সঙ্গে যাননি, তার সঙ্গে সম্পূর্ণ পার্টি নেই মানে আপনার মণিপুরে, যার ফলে মণিপুরে একটা বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এখনো পর্যন্ত সংকট শেষ হয়ে গেছে এটা বলা যাবে না। কিন্তু এমনিতে মণিপুরে গত লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই,
এই হিংসা চলাকালীন সময়ে মণিপুরের লোকসভা নির্বাচনে দেখা গেছে দুটো সিটের মধ্যে দুটোতেই বিজেপি পরাজিত হয়েছে, দুটোতেই বিরোধীরা কংগ্রেস জিতেছে। এবং শুধু তা না, বিজেপির যে ভোট শেয়ার তা বিশাল পরিমাণ কমে গেছে। বিজেপি বুঝতে পেরে গেছে যে লোকসভা নির্বাচনের ফলাফল যদি কন্টিনিউ করে তাহলে আগামী দিন আপনার মানে 2027-এ যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে বিজেপির পক্ষে ক্ষমতায় আসা তো একেবারে অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে ক্ষমতার থেকে অনেক দূরে, হয়তো অনেক নিচে নেমে যাবে বিজেপি সাধারণ মানুষের ভোটের কারণে, মানে বিজেপি বিরোধী ভোটের কারণে। যার কারণে এখন দলের রাজনৈতিক স্বার্থে, দলের লাভের জন্য, দলটাকে বাঁচানোর জন্য, সরকারটাকে বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় নেই বলে শেষ পর্যন্ত এন বীরেন সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। তিনি কিন্তু পদত্যাগ করতে আগ্রহী ছিলেন না। তিনি কিন্তু এতগুলো মাস ধরে তার বিরুদ্ধে প্রবল জনরোষ ছিল, চতুর্দিক থেকে বিভিন্ন অংশের মানুষরা তার উপরে ক্ষুব্ধ ছিল, কিন্তু তিনি কিন্তু তাও পদত্যাগ করেননি। সম্প্রতিকালে একটা অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওটাতে, এটাকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এটা পরীক্ষার জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এটাতে নাকি বলা হচ্ছে যে তিনি নাকি হিংসায় ইন্ধন দিয়েছিলেন, হিংসা যাতে হয় সে তার জন্য নাকি তার ভূমিকা ছিল। এখন কথা হলো, বিরাট বড় অভিযোগ, যার ফলে তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়ে গেছিল এবং তাকে শেল্টার দেওয়ার কারণে রাজনৈতিকভাবে এটা কেন্দ্রীয় নেতাদের মানে নামের মধ্যেও দাগ লাগিয়ে দিয়েছিল। এবং প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত মণিপুরে না যাওয়ার কারণে, যেখানে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন বলে তার ভক্তরা প্রচার করেছিল, যেখানে তিনি ইসরায়েল হামাসের যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করেছেন বলে তার ভক্তরা প্রচার করেছিল, যেখানে তিনি আন্তর্জাতিক দুনিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে বড় নেতা, এইভাবেই তাকে তুলে ধরা হয়েছিল, সেখানে তিনি নিজের দেশের, যে দেশটা তার নেতৃত্বাধীন সরকারের অধীনে, সেই দেশের একটি অঙ্গরাজ্যে, যে অঙ্গরাজ্যের দায়িত্ব, যেহেতু অঙ্গরাজ্যটা ভারত সার্বভৌম ভারত রাষ্ট্রের অধীনে, সেহেতু সেই রাজ্যের মানুষের প্রতিও তিনি দায়বদ্ধ এবং সেই রাজ্যের মানুষকেও সুরক্ষিত রাখা তার সাংবিধানিক দায়িত্ব। সেই রাজ্যে তিনি যাননি, সেই রাজ্যের হিংসা দমন করার জন্য তিনি এখনো পর্যন্ত সেরকম কোনো স্ট্রং বার্তা পর্যন্ত দেননি, তার মুখ থেকে খুব স্ট্রং বার্তা পর্যন্ত শোনা যায়নি। সেই কারণে আপনার ছবি অনেকটাই নষ্ট হয়েছে এবং লোকসভা নির্বাচনে দলের যে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, দলের যে ক্ষতি হওয়া, একেবারে 303 থেকে 240-এ নেমে যাওয়া, তার পেছনে কিন্তু মণিপুরের একটা ভূমিকা ছিল, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ মণিপুরে প্রধানমন্ত্রীর ভূমিকা, তার সরকারের ভূমিকা, তার দলের ভূমিকা দেখে সারা দেশে কিন্তু এটা মানুষের মধ্যে রিয়েক্ট করেছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু রিয়াকশন হয়েছে। বিশেষ করে যারা মোদিকে পছন্দ করতেন, যারা মোদিকে বিরাট নেতা বলে, বিরাট শক্তিশালী নেতা হিসেবে, বিরাট জনপ্রিয় নেতা হিসেবে এবং মানে ভীষণ দেশপ্রেমী নেতা হিসেবে যারা মোদিকে ভালোবাসতেন, ভালোবেসে মোদির জন্য কাজ করেছেন, তাদের মনের মধ্যে, আবেগের মধ্যে কিন্তু ধাক্কা লেগেছে যে এই নেতা সারা দুনিয়া চষে বেড়াচ্ছেন, সারা দুনিয়াতে তিনি ঘুরছেন, কিন্তু তিনি নিজের দেশের একটি অঙ্গরাজ্যে, নিজের দেশের নাগরিকরা যেখানে হিংসার কারণে তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না, তাদের জীবন সুরক্ষিত না, তাদের কর্মস্থল সুরক্ষিত না, তাদের রুটি রোজগারের রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, সেখানে তিনি যাচ্ছেন না, সেখানে তিনি অ্যাকশন নিচ্ছেন না, মানে সঠিকভাবে অ্যাকশন নিচ্ছেন না। এবং মাসের পর মাস না, বছরের পর বছর ধরে, মানে 21 মাস কি প্রায় 2 বছর, প্রায় 2 বছর ধরে হিংসা। তো যার ফলে তারাও ধাক্কা খেয়েছে, ফলে বিজেপির প্রচুর ভোট নষ্ট হয়েছে, মোদির প্রচুর সমর্থক মোদির সমালোচকে পরিণত হয়েছেন। এই অবস্থাতে দলটার যাতে ক্ষতি না হয়, একটা রাজ্য যাতে হাতছাড়া না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত তারা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পদত্যাগ করতে বলেন এবং তিনি পদত্যাগ করেন। এটা শেষ করার আগে বলে দিই আপনাদেরকে, এন বীরেন সিং কিন্তু একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেস নেতা ছিলেন। তিনি
2016-তে তিনি বিজেপিতে যোগদান করেন এবং 2017 সালের যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি বিজেপি থেকে লড়াই করে জিতে এসে বিজেপি মুখ্যমন্ত্রী হন। সেই থেকে তিনি গতকালকে পর্যন্ত মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত তিনি মানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ না করা পর্যন্ত তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবেই থাকবেন। এটাই স্বাভাবিকভাবে আমাদের রীতি, সাংবিধানিক রীতি। তো যাই হোক, এই অবস্থাতে বিজেপি কিন্তু একটা বড় ধাক্কা খেলো, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা লাইক শেয়ার তো করবেনই, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।